জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। যত বাধাই আসুক, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক বজায় থাকবে। সেই সাথে অন্তর্বর্তী সরকারের সাথে ভারত কাজ করে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় দুই দেশের সম্পর্ক নষ্ট হবে না বলে মনে করেন তিনি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি তলবে হাজির হয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। I came as part of our normal regular exchanges, and I keep coming to Foreign Office. This is a very important relationship for us, and this is something that we keep continuing talking about. We have such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. And we will keep ensuring that our cooperation benefits our two peoples. The number of positive developments that have taken place in our relationship in the last few months, whether it is trade, it is power transmission, supply of essential commodities, we have maintained a lot of positive momentum in the relationship. We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হন। পরে একটি মিছিল নাইটাঙ্গেল মোড় হয়ে আবার বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়। সেখানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় নেতাকর্মীরা ভারতের আচরণকে স্বৈরাচারী উল্লেখ করে তীব্র প্রতিবাদ করেন। এই ষড়যন্ত্রের পিছনে সরাসরি খুনি হাসিনা জড়িত, সরাসরি আওয়ামী লীগ জড়িত। সেজন্য অচিরেই আমরা তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা আমাদের বদ্ধপরিকর। এর জন্য যদি আমাদের রক্ত দিতে হয় আমরা রক্ত দিব, এবং এই সর্বোচ্চ ষড়যন্ত্র আমরা রুখে দিব ইনশাআল্লাহ। এদিকে আগরতলায় সহকারী হাই কমিশনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে বরিশালে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় তারা আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা ও ভাঙচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন তারা। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকবে প্রতিবেশী হিসেবে, কিন্তু কোনোভাবেই তাদের সঙ্গে রাজা প্রজার সম্পর্ক হতে পারে না। হাই কমিশনে হামলার জন্য অবশ্যই ভারতকে ক্ষমা চাইতে হবে। এর আগে সোমবার দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। আগরতলায় সহকারী হাই কমিশনে হামলা ভারতের সাথে বিভেদ ও দূরত্ব তৈরি করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সকালে তার ভেরিফাইড এক্স হ্যান্ডেলে এ কথা জানান তিনি। আরও জানান, ভারতীয় গণমাধ্যম ও দেশটির রাজনৈতিক নেতাদের ভূমিকা বাংলাদেশ বিরোধী মনোভাব উস্কে দিচ্ছে।
বাংলাদেশ অনেক প্রতিকূলতার সম্মুখীন হলেও সার্বভৌমত্ব ও ধর্মীয় সম্প্রীতি নিয়ে সবার অধিকার সুরক্ষিত থাকবে। দলের নেতাকর্মীদের কোনো উস্কানিতে পা দেওয়ার না আহ্বান জানান তিনি। ভারতের উত্তর আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাই কমিশন প্রাঙ্গণে হিন্দু সংঘর্ষ সমিতি নামের সংগঠনের সদস্যরা যে আক্রমণ করেছে তা পূর্ব পরিকল্পিত ও বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে মঙ্গলবার এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে। বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন ও বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসনকালে যে সকল নেতা ভারতে অবস্থান করছেন তাদের ফিরিয়ে দিয়ে বিচারে সহায়তা করাও আশা জানান তিনি। যারা নিজের দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারতে বাংলাদেশের কূটনৈতিকদের নিরাপত্তায় জাতিসংঘের বাহিনী পাঠানোর দাবি জানান বিএনপির এই সিনিয়র নেতা। ভারতীয় সরকার হামলার জন্য দুঃখ প্রকাশ নাটক করলেও অতীতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ঘটেছে। মমতা ব্যানার্জি জাতিসংঘ শান্তিরক্ষী পাঠাতে বলছে। আর ভারতেই তো বাংলাদেশের মিশনগুলো অরক্ষিত, নিরাপত্তাহীন, এবং বাংলাদেশি মিশনের একজনকে আমরা যেটা ভিডিও ভাইরাল হতে দেখেছি, কি বেদম প্রহার করা হচ্ছে। তারপরে মমতা ব্যানার্জি বলবেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী দরকার না ভারতে শান্তিরক্ষী বাহিনী দরকার। উগ্রবাদীদের হাত থেকে কূটনৈতিক মিশনকে নিরাপত্তা দিতে না পারায় কলকাতায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি গণ অধিকার পরিষদের। বাংলাদেশ সরকারের পক্ষে জাতিসংঘে সেই প্রস্তাব তুলে ধরার আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। দুপুরে রাজধানীর বিজয়নগরে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। আরও বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল ও সাম্প্রদায়িক সহিংসতা তৈরিতে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। ভারত সরকারের ইন্ধনে বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই হামলা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হুমকি বলেও মন্তব্য করেন তিনি। রাশেদ খান বলেন, যেহেতু ভারতের ইন্ধনে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এই জন্য ভারতে শেখ হাসিনার বিদায় মেনে নিতে পারছে না, আর এই জন্য ভারত একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে গণ অধিকার পরিষদ। উপ হাই কমিশনে নিরাপত্তা প্রদান না করে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে মমতা। তিনি উপ হাই কমিশনের কর্মকর্তাদের নিরাপত্তা প্রদানে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে না পারা ও কলকাতায় শান্তি প্রতিষ্ঠায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কলকাতার জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য এবং এই হিন্দু উগ্রবাদী সংগঠনকে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতা নেওয়া। এদিকে সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় 4 পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ত্রিপুরা রাজ্য সরকার। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। স্থানীয় সংবাদ মাধ্যম পিটিআই এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। বরখাস্ত হওয়া পুলিশের মধ্যে 3 জন সাব ইন্সপেক্টর ও 1 জন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদে ছিলেন। পশ্চিম ত্রিপুরার এসপি কিরণ কুমার জানিয়েছেন, দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি হামলার ঘটনায় স্থানীয় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় একটি মামলাও নথিভুক্ত করেছে পুলিশ। এর মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িত সন্দেহে এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার পর কনসুলেটে নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে সিআরপিএফ
ও ত্রিপুরা স্টেট রাইফেলসের নিরাপত্তা কর্মীদের। গেল সোমবার হিন্দু সংগ্রাম সমিতির নেতৃত্বে আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা চালানো হয়। বাংলাদেশ সম্প্রচার হওয়া সব ভারতীয় চ্যানেল বন্ধ চেয়ে করা রিটের শুনানি বুধবার সকালে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চে উত্থাপন করা হলে রিট শুনবেন বলে আদেশ দেন। কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন অনুযায়ী ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে গত সোমবার রিট হয়। একই সঙ্গে এ নিয়ে রুল জারির আর্জি জানান রিটকারী। তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি সহ এতে বিবাদী করা হয়েছে। বাংলাদেশে প্রচার করা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি এগুলো সঠিক না। এগুলো তাতে করে আমাদের ধর্মীয় যা সম্প্রীতি এটা আমরা নষ্ট হচ্ছে এবং আমাদের মিথ্যা তথ্য প্রচার করা এগুলো আসলে আমাদের আইনের পরিপন্থী বিধায় আমি এটি বন্ধ চেয়েছি। আশা করি আমরা 2-1 দিনের মধ্যে রিটটা শুনানি করতে পারবো। সব চ্যানেল বন্ধ চেয়েছি, এটা আইনে আসছে যে যারা এটা করে 2006 সালে আইনে 19 ধারায় বলছে যে এটা সবগুলো চ্যানেল বন্ধ হবে। 1 মাস পেছালো সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি। পরবর্তী শুনানি আগামী 2 জানুয়ারি। মঙ্গলবার চিন্ময় কৃষ্ণের শুনানির জন্য আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় এই সিদ্ধান্ত দেয় আদালত। মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে সকাল 10:30টায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির সময় নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও উপস্থিত হন, কিন্তু চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী শুনানির জন্য উপস্থিত না থাকায় আদালত পরবর্তী শুনানির জন্য 2 জানুয়ারি দিন ধার্য করেন। পরে আইনজীবীরা আলিফ হত্যাকাণ্ড ও আদালত প্রাঙ্গণে হামলা ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় চিন্ময়কে আসামি করার দাবি জানান। এ সময় চিন্ময়কে গ্রেপ্তার ও পরবর্তী সহিংসতায় নিহত আইনজীবী আলিফের বিচার দাবিতে স্লোগান দেন আইনজীবীরা। উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। এর আগে গেল 25 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ। চিন্ময় দাসের যে মামলা শুনানি ছিল তাদের পক্ষে কোনো লয়ার ছিল না, কিন্তু আমরা মনে করি যে আদালত তাদের প্রতি ন্যায় বিচার করেছেন, কারণ তাদের পক্ষ থেকে কোনো সময়ের আবেদনও ছিল না, কোনো হাজিরও ছিল না। ইচ্ছা করলে কোর্ট এটা নথিজাত করতে পারতো। তারপরে আদালত মনে করছে যে তাদের প্রতি এটা সদয় হয়ে ন্যায় বিচার করে এটা একটা তারিখ দিয়েছেন আগামী 2-1। পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ কোনোদিন ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে চাঁদপুরে নির্মাণাধীন আধুনিক নৌবন্দরের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নৌপরিবহন উপদেষ্টা বলেন, প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চায় বাংলাদেশ, তবে ভারত নানাভাবে হেনস্থা করার চেষ্টা করলে দেশের 18 কোটি মানুষ তা মনে রাখবে। এর আগে নৌপথে ঢাকা থেকে চাঁদপুরে পৌঁছান উপদেষ্টা। এ সময় বন্দরের কাজের অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেয়ার পাশাপাশি কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন সাখাওয়াত হোসেন। আপনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না। আমরা একটা বন্ধুত্ব ভাবাপন্ন নিয়ে থাকতে চাই, কারণ আপনারা জিওগ্রাফিক্যাল নেইবার। কিন্তু যদি বাংলাদেশকে এইভাবে হেনস্থা করতে থাকেন, মনে রাখবেন এটা 18 কোটি লোকের দেশ। টঙ্গীর তুরাগ নদীর তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তাবলিগ জামায়াতের 5 দিনের জোড় ইজতেমা। সকাল 9:05 থেকে 9:20 পর্যন্ত মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এ সময় মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও হেদায়েত কামনা করে দোয়া করা হয়। এর আগে ফজরের নামাজের পর ভারতের আব্দুর রহমান জোড়ে অংশ নেয়া মুসল্লিদের উদ্দেশ্যে হেদায়েতি বয়ান করেন। সুরাই নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, জোড়ে ইজতেমায় বিশ্বের 20টি দেশের 312 জন শীর্ষস্থানীয় মুরব্বী অংশ নেন। মোনাজাত শেষে চিল্লায় নাম লিখিয়ে তাবলিগের সাথীরা দেশ বিদেশের প্রত্যন্ত অঞ্চলে দিনের দাওয়াতি কাজে বেরিয়ে যান।
দেশপ্রেমকে গুরুত্ব দিয়ে সাহসিকতার সাথে সেনা সদস্যদের সকল পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে এ নির্দেশ দেন তিনি। এ সময় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান। এর আগে অনুষ্ঠানের শুরুতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি কুচকাওয়াজে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে 213 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। অনুষ্ঠানে সেরা ক্যাডেট হিসেবে সোর্ড অফ অনার সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান পদক অর্জন করেন। সেনাবাহিনী প্রধান কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। এই একাডেমি হতে কমিশনপ্রাপ্ত অফিসারগণের নেতৃত্বে শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। সংবিধান সংস্কার নয়, নতুন করে প্রণয়নে 69 দফা প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব দেয় তারা। এতে সরকারের মেয়াদ 4 বছর এবং একজনকে 2 বারের বেশি প্রধানমন্ত্রী না করার প্রস্তাব করা হয়েছে। পরে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানান, তাদের প্রস্তাব কেউ 2 বারের বেশি রাষ্ট্রপতি হতে পারবে না, পরবর্তীতে সে প্রধানমন্ত্রীও হতে পারবে না এবং রাষ্ট্রপতিকেও সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। এছাড়া সংসদ 2 কক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দিয়েছে কমিটি। বাংলাদেশের প্রত্যেক বিভাগে হাইকোর্ট এবং বিচার বিভাগের সচিবালয় করারও প্রস্তাব দেয়া হয়েছে বলেও জানান আখতার হোসেন। আমাদের এক্সিস্টিং যে সংবিধান আছে সেই সংবিধান বাতিল করে নতুন গণপরিষদ গঠন করে সেই গণপরিষদের মধ্য দিয়ে যাতে একটা নতুন সংবিধান লেখন করা হয় সে ব্যাপারে আমরা প্রস্তাবনা পেশ করেছি। সেই সংবিধানে প্রধানমন্ত্রীকে বর্তমান সংবিধানে যেভাবে অতিরিক্ত ক্ষমতায়ন করা হয়েছে, তাকে স্বৈরাচারী হবার সব ধরনের সুযোগ দেওয়া হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করার কথা আমরা বলেছি। আমরা বলেছি কোনো ব্যক্তি জীবনে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং কোনো ব্যক্তি 2 বারের বেশি রাষ্ট্রপতিও হতে পারবেন না। নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর করা আপিল শুনানি সর্বোচ্চ আদালতে শুরু হয়েছে। পরবর্তী শুনানি 10 ডিসেম্বর। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আইনজীবী শিশির মনির প্রথম দিনের শুনানি করেন। জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে করা আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন গত 22 অক্টোবর মঞ্জুর হয়। এর ফলে আপিলটি আবার শুনানির সুযোগ তৈরি হয়। 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। ইলেকশন কমিশন কিন্তু হাইকোর্ট ডিভিশনে জামাত ইসলামীর পক্ষেই তারা লিখিত এবং মৌখিক সাবমিশন রেখেছে, কারণ তারাই তো রেজিস্ট্রেশন দিয়েছিলেন। এখন এসে আপিল বিভাগে যখন মামলাটি শুনানির জন্য এসেছে, অ্যাডভোকেট অন রেকর্ড সাহেব তিনি ইন্তেকাল করে মৃত্যুবরণ করেছেন। এই জন্য আইন অনুযায়ী ইলেকশন কমিশন থেকে তাদেরকে আরেকটা ফ্রেশ ইনস্ট্রাকশন নিতে হবে। এই ফ্রেশ ইনস্ট্রাকশনটাই তারা বলেছেন যে 1 সপ্তাহের ভিতরে ফ্রেশ ইনস্ট্রাকশন তারা নিয়ে আসবেন এবং আগামী মঙ্গলবারে এই ব্যাপারে পরিপূর্ণ শুনানি অনুষ্ঠিত হবে। 2014, 18, 24 নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা 17 ডিসেম্বরের মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয়। 2009 সালের 6 জানুয়ারি থেকে এবছরের 2 আগস্ট পর্যন্ত বিগত 3টি সংসদ নির্বাচনের সময়ে রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ পাওয়া যায়। আইন মন্ত্রণালয়ের অধীনে এসব
মামলার তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনায় উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট জেলা বা মহানগরগুলো থেকে এসব মামলার তালিকা আগামী 17 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ফৌজদারি মামলা করা হয়েছিল, কিন্তু অনেক মামলায় আদালতের নির্দেশ অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকার পুনরায় পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিচ্ছে। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত 3টি খাত হচ্ছে পাসপোর্ট বিভাগ, বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এছাড়া বিচারিক সেবা, বীমা ও ভূমি সেবা খাত সবচেয়ে বেশি দুর্নীতির শিকার। সকালে ধানমন্ডি কার্যালয়ে সেবা খাতে দুর্নীতি নিয়ে গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি জানান, 2023 সালে 17টি সেবা খাত নিয়ে জরিপে দেখা গেছে 70.9% খানা পরিবার দুর্নীতির শিকার হয়েছে। ডিজিটালাইজেশনের কারণে, যেটা আমি আগে একটু বলেছি ভাই, সেটা হচ্ছে যে সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু এবং কিছু কিছু দৃষ্টান্ত দেখা যাচ্ছে, পরিমাপক দেখা যায় যে সুফল পাওয়া সম্ভব, কিন্তু সেটা পর্যাপ্ত মাপে হচ্ছে না, পর্যাপ্ত মাত্রায় হচ্ছে না। তার কারণ হচ্ছে এটা পরিপূর্ণ ডিজিটালাইজেশন হয়নি, আংশিক হওয়ার কারণে মিশ্র প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যার ফলে ওই যে সেবা গ্রহীতাকে ঠিকই হয়রানির শিকার হতে হয়। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে যদি দৃষ্টান্ত স্থাপন করা যায় এবং ধরেন প্রাতিষ্ঠানিকতার দিকে অগ্রগতি অর্জন করা যায়, তাহলে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আমরা আশা করি। রাজধানীতে কোনো ধরনের চাঁদাবাজি প্রশ্রয় দেয়া হবে না উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজন নগরবাসীর সম্মিলিত প্রয়াস। দুপুরে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে গুলির ঘটনায় দুঃখ প্রকাশ করে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের হারানো সুনাম ফেরাতে কাজ চলছে। ভবিষ্যতে যাতে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করা না হয় সে বিষয়েও জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় অটোরিকশা প্রসঙ্গে সাজ্জাদ আলী বলেন, একেবারে বন্ধ করে নয়, সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত রিকশা নিয়ে বাস্তবসম্মত পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে। জননিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশের বিকল্প নেই বলেও মন্তব্য করেন ডিএমপি কমিশনার। আগামীতে ডিএমপির প্রতিটি থানা এলাকায় নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা করা হবে বলেও জানান তিনি। আমি অত্যন্ত দুঃখিত, আমার সহকর্মীরা অত্যন্ত দুঃখিত, আমরা অত্যন্ত মর্মাহত জুলাই আগস্টের ঘটনা নিয়ে। আমরা খুব অনুতপ্ত, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমরা এই কাজ করতে চাই না, আর পলিটিশিয়ানরাও যেন আমাদেরকে এইভাবে আর ব্যবহার করে না। 15 বছরের আগে পুলিশ এতটা ইমেজ সংকটে ছিল না, এখন যে পরিমাণ ইমেজ সংকটে আমরা পুলিশ পড়েছি, আমরা চেষ্টা করতেছি যাতে আমাদের হারানো ইমেজ আবার পুনরুদ্ধার করতে পারি। 2.5 মাসের অন্তঃসত্ত্বার পর বিয়ের জন্য চাপ দেয়ায় প্রেমিকার হাতে খুন হয় প্রেমিকা। হত্যাকাণ্ডের 2 দিন পর গতকাল সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত ঘাতক তৌহিদ শেখ তন্ময়কে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। দুপুরে মুন্সিগঞ্জে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার শামসুল আলম সরকার। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শনিবার সকালে মুন্সিগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। পরে রাতেই শ্রীনগর থানায় হত্যা মামলা করে নিহতের পরিবার। এরপর থেকে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল সকালে মনপুরা দ্বীপে পালানোর সময় ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তলটি রাজধানীর ওয়ারি থানা থেকে লুট হওয়া বলে নিশ্চিত করে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার তরুণী রাজধানীর ওয়ারি এলাকায় পরিবারের সঙ্গে থাকত। গ্রামের বাড়ি ময়মনসিংহ সদরে। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সেমিনার আয়োজন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রফিজিক্যাল মেডিসিন অ্যান্ড
রিহ্যাবিলিটেশন বিভাগ। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে শুরু হয়ে শাহবাগ প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে র্যালিটি শেষ হয়। র্যালি শেষে একটি অনুষ্ঠিত হয় সেমিনার। এতে অংশ নেন দেশের খ্যাতনামা চিকিৎসকরা। সেমিনারে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে আহত ইয়াসমিন আরাফাত শোনান পঙ্গুত্বের দুয়ার থেকে সুস্থ হয়ে ওঠার গল্প। আহত আরাফাত বলেন, হাঁটা তো দূরের কথা, কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবো কিনা তা নিয়েও ছিল সন্দেহ। তবে বিএসএমইউর চিকিৎসায় এখন হাঁটার সক্ষমতা তৈরি হয়েছে। সেমিনারে বক্তারা শারীরিক পুনর্বাসনে চিকিৎসার নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। এরকম বড় প্রোগ্রামে কখনো কথা বলার সুযোগ শারীরিক কিংবা মানসিকভাবে অসম্পূর্ণ ব্যক্তিরা প্রতিবন্ধী নয়, সকলে বিশেষ মেধাসম্পন্ন ব্যক্তি, এমন মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। আমরা কেমন করে একটি দরিদ্র দেশ হই, যার এত টাকা আছে লুণ্ঠন করে নিয়ে যাওয়ার? আমরা একটি দরিদ্র দেশ নই, আমরা একটি অব্যবস্থাপনার দেশ, আমরা একটা উচ্ছৃঙ্খল দেশ, আমরা একটা অন্যায্যকর একটা জনগোষ্ঠী তৈরি করেছি, একটা শাসক দল তৈরি করেছি যারা ন্যায্যতা বোঝে না এবং যারা চুরিকে চুরি বোঝে না, তারা লুণ্ঠন করে। এদেরকে দমন করতে হবে। দেশের সব খাতের বিজ্ঞানী ও গবেষকদের নিয়ে অনুষ্ঠিত হলো 3 দিনের সায়েন্স কাউন্সিল। রাজধানীর আগারগাঁওতে জাতীয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে আয়োজিত কনফারেন্সে সারা দেশ থেকে 4 শতাধিক অংশগ্রহণকারী যোগ দেয়। এদের 200 জনই বিভিন্ন খাতে গবেষণালব্ধ পোস্টার প্রকাশ করেন। 16টি দেশের শীর্ষ বিজ্ঞানীরাও অংশ নিয়েছেন সায়েন্স কাউন্সিল অফ এশিয়ার এই কনফারেন্সে। স্বাগতিক হওয়ায় এবারের কাউন্সিলে তরুণ বিজ্ঞানীরা দেশে বসেই সারা বিশ্বে বিজ্ঞানের অগ্রযাত্রার নানা দিকের খুঁটিনাটি জানতে পারছেন বলে মনে করে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি। বাংলাদেশে ওষুধ উৎপাদনে ব্যাপক ভূমিকা থাকলেও রোগীদের সরাসরি সেবায় ফার্মাসিস্টদের এখনও সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য সেবা সচিব মোহাম্মদ সাইদুর রহমান। রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে 2 দিনব্যাপী ফার্মা কার্নিভালে এ কথা বলেন তিনি। কার্নিভালের শিক্ষার্থীরা পোস্টার প্রেজেন্টেশন, ফার্মা অলিম্পিয়াড সহ নানা ধরনের প্রতিযোগিতায় অংশ নেয়। শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও ওষুধ শিল্পের উদ্যোক্তাদের মিলন মেলায় পরিণত হয় এই কার্নিভাল। ওষুধ শিল্পের অগ্রগতিতে ফার্মাসিস্টদের প্রশংসার পাশাপাশি নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন বক্তারা। Students were chased by the political goons and the police. They would come here, we give them words of solace, we'll offer them water, we'll offer them some food, we'll take them to the nearby hospital for treatment. That's why in and out, within the country, outside the country, East West University is cited as one of the strongest supporters of the July-August big uprising of the students. যারা রোগী, যারা সেবা গ্রহীতা, এই জায়গায় আসলে আমরা ফার্মাসিস্টদের খুব কাজে লাগাতে পারছি না। আপনি হাসপাতালে বলেন বা যে কোনো ফার্মেসিতে বলেন, সেই জায়গাগুলো আপনাদের অবস্থান হাসপাতালে, বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে, এখানে আপনাদের অবস্থান ওই রকম দৃশ্যমান না। আমাদের যে অর্গানোগ্রাম, সেইখানে আসলে ফার্মাসিস্টদের আমরা ওইভাবে রাখি না। এখানে কাজ করতে হবে। হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহরে ট্রাক চাপা দেওয়ার ঘটনায় করা মামলায় ট্রাক চালক ও সহকারীকে 2 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের আদালত এই আদেশ দেন। এর আগে সকালে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল 27 নভেম্বর চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে
ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে হাসনাত সার্জিসের গাড়িবহরে একটি ট্রাক ধাক্কা দেয়। এ ঘটনায় হাসনাত ও সার্জিস অক্ষত থাকলেও গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ট্রাক চালক মুজিবুর রহমান ও সহকারী রিফাত মিয়াকে আটক করে পুলিশ। রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারই কিন্তু এটা রেজাল্ট। ওইখানে এক ধরনের মানে পুরো এইটাকে সামনে রেখে যে বাংলাদেশে এটা এক ধরনের ভয়ানক কিছু একটা হচ্ছে, তাকে রিয়াক্ট করতে যে এই লোকগুলো মানে পুরো এটার জন্য আমি দায় চাপাবো ইন্ডিয়ান মিডিয়াকে। এই মিডিয়া উইদাউট চেকিং দেয়ার নিউজ তারা এই ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছেন এবং এর ফলে এই ইন্ডিয়ান জনগণ বা একটা অংশ তারা এটাকে ভায়োলেন্সকে ইনসাইট করছেন। আমরা অলরেডি সবাইকে, আমি নিজে বিবিসির সাথে কথা বলেছি, আমি CNN-এর সাথে কথা বলেছি, আমরা সবাইকেই বলছি এবং অনেকে এসছেন এবং অনেক ভালো ভালো রিপোর্টও হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে পুরো জিনিসটা আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া আসলে আগেই ডিটারমাইন করে রেখেছে এখানে কি হয়েছে। হ্যাঁ, তো এখন আপনি যদি আগে প্রি ডিটারমাইন আপনার স্ট্যান্ড থাকে যে এখানে এটা হচ্ছে, তাহলে তো আর সত্যিকার অর্থে কথাও তো বেশি এগোনো যায় না। বাট আমরা গ্লোবালি সমস্ত মিডিয়াকে ইনভাইট করছি, আপনারা এই আসেন, দেখে যান বাংলাদেশে কি হচ্ছে। আচ্ছা, ওরটা শেষ হোক। হ্যাঁ, এইটা যদি আমরা যেটা করছি যে যারা যারা এগুলো করছে তাদের সাথে আমরা কথা বলছি, আমরা আমাদের স্টেটমেন্টও আমরা দিচ্ছি, এই ডিপ্লোম্যাটিক চ্যানেলেও কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, আমরা এর চেয়ে বেশি আর বাংলাদেশের যে গভর্নমেন্টের এক্সিস্টিং স্ট্রাকচারে এর চেয়ে বেশি আর আমাদের নাই। তবে আমরা আশা করি আমাদের যারা সিটিজেন গ্রুপ, আমাদের যারা ডায়াসপোরা গ্রুপ, আমাদের যেগুলো পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, তাদেরও এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত। কারণ আমাদেরকে নিয়ে এক ধরনের ম্যাসিভ মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, সেটা পুরো আমাদের তারা পুরো আমাদের জাতিকে তারা একটা কাঠ গড়ানোর, দাঁড় করানোর একটা অপচেষ্টা করছে। আমার প্রশ্নটা হচ্ছে যে মিডিয়া, ভারতীয় গণমাধ্যম আমাদেরকে কাঠ গড়ানোর চেষ্টা করছে, কিন্তু এই যে ভিয়েনা কনভেনশন চুক্তি পুরোপুরি লঙ্ঘন করে তারা আমাদের সহকারী হাইকমিশনের উপর এই ধরনের একটা ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটালো, সেই জায়গায় বাংলাদেশ তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে জাতিসংঘের কাছে বলা হয় এই জায়গাগুলো? এটার একটা ডিউ ডিপ্লোম্যাটিক প্রসেস আছে, আমরা প্রত্যেকটা প্রসেসই ফলো করছি। আমরা যেগুলো করার দরকার সবগুলোই করছি। আমরা কালকে একটা প্রোটেস্ট লেটার দিয়েছি, আমরা আমাদের কনসার্নগুলো জানিয়েছি, সেই অনুযায়ী ফরেন মিনিস্ট্রি কাজ করছে। আপনার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা কিছুক্ষণ আগে যেটা বলেছেন, আমি কোট করছি, আমাদের মধ্যে বিস্তৃত সম্পর্ক আছে যে আমরা এক ইস্যু নিয়ে বসে থাকতে পারি না, আমরা গঠনমূলক সম্পর্ক কি আর অনেক কিছু বলেছে। একটা জায়গায় বলেছে আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী, আমরা দুই দেশের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতায় আগ্রহী, একটু আগে তিনি বলেছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে তিনি এটা বাংলাদেশে বসে বলেছেন, কিন্তু ভারত সরকারের আচরণে কি কখনো মনে হয়েছে যে তারা সত্যি অন্তর্বর্তী সরকার আসার পরে তারা শান্তি প্রচেষ্টা করতে চায়? কারণ একটা দেশের মিডিয়াও আসলে সরকারের বাইরে না, কিন্তু আমরা এখন পর্যন্ত
ভারতের সরকারকে কখনো দেখিনি যে তারা কোন একটা মিডিয়ার প্রতি মিথ্যা সংবাদের জেরে তারা তাদেরকে তলব করেছে বা ব্যবস্থা নিয়েছে। সেদিক থেকে আমরা বলতে পারি যে তারা মুখে এক কথা বলছে কিন্তু অন্তরে অন্য কিছু। ধন্যবাদ। আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। ভারত আমাদের বৃহৎ একটা নেইবার অবশ্যই, বাট আমরা মনে করি এই সুসম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। থ্যাংক ইউ। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনার পর আখাউড়া সীমান্ত অভিমুখে বিজেপি সমর্থকদের লং মার্চ কর্মসূচি ঘিরে উত্তেজনা বিরাজ করছে। এতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ। আখাউড়া স্থলবন্দরেও বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। স্বাভাবিকের চেয়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। সোমবারের ঘটনার পর আগরতলায় কোনো বাংলাদেশি যাত্রীকে হোটেল ভাড়া দেয়া হচ্ছে না। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এতে বাধ্য হয়ে প্রয়োজনীয় কাজ না শেষ করেই দেশে ফিরে আসছেন অনেকে। বিক্ষোভের কারণে মঙ্গলবার দুপুর পর্যন্ত আগরতলা স্থলবন্দর থেকে পণ্য খালাস করতে পারেনি আমদানিকারক। বন্দরের ইমিগ্রেশনেও নানা হয়রানির অভিযোগ করেছেন ভারত ফেরত যাত্রীরা। এখন আসার পথে 2-3টা জায়গা বেড়া গাড়ি নিয়ে আসা জানা 5 টাকা দিয়ে বা তার বেড়ার উপর দিয়ে পার হয়ে আসা লাগে। এখন নতুন গতকাল আমরা গেছি, যাই এক হোটেলে ছিলাম। ওই হোটেল থাকার পরে 1 ঘন্টা স্টে করার পর টাকা রাখি দিছি, আমাদেরকে নিয়ে বাড়ি করেছে বাঙালি বলে। বাংলাদেশি ভিজিটর যারা আছে সবাইকে খুবই হ্যারাসমেন্ট করতেছে, কোনো ধরনের কোনো হোটেল প্রোভাইড করছে না। ইভেন ওদের যারা নিরাপত্তার দায়িত্বে আছে ওইখানকার যেহেতু পুলিশরা আছে, পুলিশরা প্রত্যেকটা হোটেলে গিয়ে বলে আসতেছে যে কোনো ধরনের কোনো হোটেল বাংলাদেশিদেরকে না দেওয়ার জন্য। যদিও আমরা সীমান্তে একটু টান ভাব, কিন্তু আমাদের রপ্তানিতে এই পর্যন্ত কোনো ব্যাঘাত ঘটে নাই, আমাদেরকে কোনো নিষেধ করে নাই। আমরা আজকেও সকালে মাছের শিপমেন্ট হয়েছে, আমাদের শুটকি শিপমেন্ট হয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা দিয়ে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মশালায় কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখন আসুন তারপরে আমি দেখেন মনে করি আপনারা এখানে আছেন, আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, আপনাদের মধ্যে অনেকেই দেশে থাকবেন, অনেকেই আপনারা বিদেশে চলে যাবেন কর্মসংস্থানের জন্য। বিদেশে যারা যান, যারা শিক্ষিত হয়ে বিদেশে যান বা অল্প অর্ধশিক্ষিত যারা বিদেশে যান বিভিন্ন চাকরি বাকরি কর্মসংস্থানের জন্য, একটা সমস্যা দেখা দেয় অনেকেরই আমাদের, সেটা হচ্ছে ভাষার সমস্যা। যেসব দেশে ইংরেজি কথা বলার ইংরেজি ভাষা চালু আছে সেখানে হয়তো অত সমস্যা না, বাট যেখানে ইংরেজি ভাষা সেভাবে চালু নেই এরকম অনেক দেশই আমাদের দেশের মানুষ যান কর্মসংস্থানের জন্য, কিন্তু ভাষা একটা প্রবলেম হয়ে দেখা দেয়। এমন অনেক ক্ষেত্রেই দেখা গেছে যদি আপনি সেই দেশের ভাষাটা কম বেশি জানতেন আপনি আরো বেটার জব পেতে পারতেন, কিন্তু ভাষার কারণে হয়তো আপনি একটু পিছিয়ে পড়ছেন। আমি মনে করি অন্তত ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা যদি এটা যারা এক্সপার্টস আছেন তাদের সাথে অবশ্যই আলাপ করব, বাট এরকম আমরা সুযোগ পেলে, আমি ইনশাল্লাহ সুযোগ পেলে আমি এরকম কিছু একটা করার চেষ্টা করব। সেটা হচ্ছে বাংলা আমরা সবাই বলছি, বাংলা স্কুল কলেজে পড়ছি, আমরা শিখছি, ইংরেজিটাও কম বেশি শিখছি, কিন্তু ইংরেজিটাকে আমরা কম্পালসারি করব, একদম কম্পালসারি করব। এটা গেল 1 নম্বর। আপনি ইংরেজি শিখলেন, আপনার ক্লাস 6 থেকে বা 5 থেকে যদি 10 পর্যন্ত ধরেন 5টা বা 6টা আপনি ক্লাস ধরছেন, এইভাবে যদি আপনি ধরেন আপনাকে আরেকটা ভাষা শিখতেই হবে, একদম এটা কম্পালসারি, ভাষা শিখতেই হবে আপনাকে। বাংলা শিখলেন, ইংরেজি শিখলেন, থার্ড একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে। দ্যাট কুড বি ইটালিয়ান, দ্যাট কুড বি ফ্রেঞ্চ, দ্যাট কুড বি জার্মান, দ্যাট কুড বি ম্যান্ডারিয়ান, দ্যাট কুড বি অ্যারাবিক, দ্যাট কুড বি জাপানিজ। অর্থাৎ আপনাকে এই ভাষাগুলো আপনার যেটা পছন্দ, একজন স্টুডেন্ট হিসেবে আপনার যেটা পছন্দ আপনি সেই ভাষাটি বেছে নেন। তাহলে আপনি ইংরেজির পাশাপাশি আরেকটি ভাষা শিখলেন এবং 2 থেকে 3 বছরের মধ্যে আপনি সেই ভাষাটি যদি রপ্ত করে নেন, ফোর্থ একটা ল্যাঙ্গুয়েজে আমরা যাব, সেটা হয়তো আমরা অপশনাল রাখলাম, কিন্তু ইংরেজির পাশাপাশি আরেকটা থার্ড ল্যাঙ্গুয়েজ আমি কম্পালসারি রাখতে চাই। আমি মনে করি এটার সাথে বোধহয় আপনারা মনে হয় প্রায় সবাই এটার সাথে এগ্রি করবেন। একটা মানুষ যখন বাইরে যাবে, আপনি বাংলা তো জানেন, ইংরেজিটা আপনি ভালো জানেন, সাথে যদি আপনি থার্ড একটা ল্যাঙ্গুয়েজ খুব ভালো জানেন,
আর যেই ল্যাঙ্গুয়েজগুলো বললাম এরকম 8টা-10টা ল্যাঙ্গুয়েজ থাকবে, তার মধ্যে থেকে আপনি একটা বেছে নেবেন ল্যাঙ্গুয়েজ যদি জানেন। আমার কাছে মনে হয় এইরকম ভাষা জানা মানুষ যখন বাইরে যাবে কর্মসংস্থানের ক্ষেত্রে খুব একটা তাকে দুর্ভোগ পোহাতে হবে না। এরকম অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতক্ষণ সেখানে যুক্ত ছিলাম। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।